সবেমাত্র অনার্স শেষ করে ভূমা সফল ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে এমএ করতে নতুন কলেজে আসে। তখন তার পৃথিবী ছিল খুবই সাধারণ। প্রফেসরের লেকচার, নোট আর প্রজেক্ট সাবমিশনে সীমাবদ্ধ। প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় বা আগ্রহ কোনোটাই তার ছিল না। কিন্তু সেই একঘেয়ে জীবনটা বদলে যায় সেদিন যেদিন কলেজের সবার ক্রাশ ভিকির নজর পড়ে ভূমার উপরে। ভূমা তাকে পছন্দ করুক বা না করুক, ভিকি ভূমাকে নিজের প্রেমে পড়তে বাধ্য করে। ভিকির কেয়ারিং আচরণ আর ভূমার প্রতি বাড়তি মনোযোগে ভূমা ধীরে ধীরে ভিকির দুনিয়ায় আটকে পড়ে। প্রেমে পড়ার প্রথম দিনগুলো যেন জাদুর মতো কাটতে থাকে, যতক্ষণ না ভয়ানক এক সত্যি ভূমার সামনে এসে দাঁড়ায়। ভূমাকে পছন্দ করার অপরাধে ভিকি যখন তার এক ক্লাসমেটকে মেরে রক্তাক্ত করে, ভূমা তখনই প্রথমবার বুঝতে পারে সে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল শান্ত চেহারা সেই মানুষটার ভেতরে লুকিয়ে আছে ভয়ানক হিংস্র একটা রূপ। যে মানুষটা কাল হয়তো ভূমার নিঃশ্বাস নেওয়ার অনুমতিটাও নিয়ন্ত্রণ করবে, যেমনটা এতদিন করে এসেছে ভূমার বাবা। ভূমা বুঝতে পারে সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছে, যে ভালোবাসার নামে ভূমা পুরো জীবনটাকেই নিয়ন্ত্রণে রাখতে চায়। তবে ভূমা যে জালে আটকা পড়েছে সেখান থেকে বের হয়ে আসা এতটাও সহজ না। আজকের গল্পটা দেখে আপনার এটাই মনে হবে এ তো আমারই গল্প। এমনই ভরপুর সাসপেন্স, সম্পর্কের টানাপোড়েন আর নিজের অস্তিত্বের লড়াইয়ে ভরপুর বাস্তব কেন্দ্রিক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি দ্য গার্লফ্রেন্ড। আজ ভূমার কলেজের এর ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডে। ভারী এক ব্যাগ টেনে টেনে ভূমাকে কোনো রকমে সিঁড়ি দিয়ে উঠতে দেখে তার মতোই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হার্ষিতা নামের একজন তাকে সাহায্য করতে আসে। কিছুক্ষণ পর ক্যান্টিনে খেতে আসলে হার্ষিতার সামনে বাসা থেকে আনা আচারের বয়েম দেখে ভূমাও একটু নেয়। তার দেখা দেখি সবাই সে আচার নিতে নিতে বয়েম একদম ফাঁকাই করে দেয়। হার্ষিতা মন খারাপ করে বলে, এটা তো আরেকজনের আচার ছিল। মায়ের বানানো আচারের পুরো বয়েম ফাঁকা দেখে বিনয়ের মন খারাপ হয়ে গেলে হার্ষিতা আর ভূমা তাদের প্লেট থেকে আচার তুলে দেয়। বিনয় বলে, আসো এইটুক আচার আমরা শেয়ার করে খাই। এভাবে আচার শেয়ার করতে করতে তাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছে আর এদের র্যাক দেওয়া হবে না, তা আবার হয় নাকি? একদিকে ছেলেদের র্যাক দেওয়া হচ্ছে তো অপরদিকে মেয়েদেরকে। মেয়েদের মধ্যে বেশ স্টাইলিশ ড্রেস আপের দুর্গাকে দেখে সিনিয়র রেগে বলে, এসব ভাব এখানে চলবে না। দুর্গা উল্টা সিনিয়রকে পটাতে বলে, আমি কি আর এমন স্টাইল করেছি, আপনাকে দেখলে তো ছেলেরা অজ্ঞান হয়ে যাবে। দুর্গার এমন কথা শুনে সিনিয়রের কিছুই বলার থাকে না। অপরদিকে ভিকিকে এমন হিরো স্টাইলে দেখে সিনিয়ররা তাকে নাচতে বললে সে এমন এক নাচ দেয় যে পুরো কলেজ তাকেই হা হয়ে দেখতে থাকে। আর দুর্গা সে তো প্রথম দিনেই ভিকির প্রেমে পড়ে যায়। আজ ভূমার এমএ ইংলিশ লিটারেচার ডিপার্টমেন্টে প্রথম ক্লাসে তাদের ডিপার্টমেন্টের হেড এবং এই কলেজের প্রিন্সিপাল সুধীর এসে সবাইকে তাদের এই ডিপার্টমেন্টে জয়েন হওয়ার কারণ জিজ্ঞেস করলে রুবা নামের একটা মেয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইংলিশে জানায় সে সুধীরের মতোই একজন প্রফেসর হতে চায়। রুবার এতটা কনফিডেন্স দেখে সরল সোজা বোকা স্বভাবের ভূমার বেশ ভালোই লাগে। সুধীর তাকে এই ডিপার্টমেন্টে জয়েনের কারণ জানতে চাইলেই ভূমা বেশ ঘাবড়ে বলে, ছোটবেলা থেকেই ইংলিশ গল্পের বই ছিল তার একমাত্র সঙ্গী, তবে তাকে নতুন ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়েছিল। তাই সে চায় ইংলিশ লিটারেচার পড়ে নিজের বই বের করতে, যেন বাচ্চাদের বুঝতে আর পড়তে সুবিধা হয়। পরের দিন ভিকিকে মাঠে খেলতে দেখে দুর্গা এসে বলে, কাল তোমার নাচ দেখে আমি তো একদম ফিদা হয়ে গেছি। দুর্গার মতো এমন স্মার্ট আর সুন্দরী মেয়ের প্রশংসা পেয়ে ভিকির বেশ ভালোই লাগে। তবে বইয়ের পোকা ভূমা তখন লাইব্রেরি কাজ, কলেজ রেজিস্ট্রেশন আর ড্রামা ক্লাবের রেজিস্ট্রেশন নিয়ে ব্যস্ত। এভাবেই কেটে যায় একটা বছর। এক রাতে ভিকি তার বন্ধুদের সাথে আড্ডায় আসলে দুর্গা কল দিয়ে অভিমান করে বলে, তুমি জানতে আমি ওই মুভিটা দেখার জন্য অপেক্ষা করছিলাম, তাহলে আমাকে না নিয়ে চলে গেল কেন? ভিকি তার মন রাখতে বলে, আরেকদিন তোমাকে নিয়ে আসবো, তবে সেদিন শুধু তুমি আর আমি একা থাকবো। তবে এটা ভেবো না যে আমরা ডেটে যাব, তুমি সবসময় আমার জন্য ফ্রেন্ডলি থাকবে। বলেই কল কেটে বন্ধুদের সাথে বাইক নিয়ে বের হয়ে উগ্রভাবে চালাতে থাকে। অপরদিকে হার্ষিতা আর ভূমা কুটিতে করে যাওয়ার সময় একটা গাড়ি তাদের আচমকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটা রেগে গাড়ি থেকে নেমে উল্টা ভূমা আর হার্ষিতাকে ঝাড়ি দিলে তারা ভয়ে সরি বলে
স্কুটি নিয়ে বের হতেই যাবে, তখনই রাস্তার অপর পাশ থেকে ভিকি এই দৃশ্য দেখে তার বন্ধুকে জিজ্ঞেস করে, এরা তো আমাদের কলেজেই পড়ে, জলদি চল তো। এরপর হ্যাবি হিরো ভাব নিয়ে এসে মেয়েদের সাথে বাজে ব্যবহার করার জন্য লোকটাকে মারতে শুরু করে। ভুমা ভয়ে চিৎকার করে বলে, দয়া করে ওনাকে মারবেন না। কে শোনে কার কথা? বাকি বন্ধুরা লোকটাকে ধরে আর ভিকি তাকে মারে। এরপর তাদেরকে স্কুটিতে উঠিয়ে কলেজে যেতে বলে। লোকটা এদের সাথে পারবে না বুঝে সরি বলতেই সবাই তাকে ছেড়ে দেয়। আর ভিকি হ্যাবি হিরোগিরি দেখিয়ে বলে, বদলা নিতে মন চাইলে আমাদের কলেজে আসিস, বলেই কলেজের নাম বলে চলে যায়। লোকটা গাড়িতে বসতেই দেখা যায় পেছনে পুলিশ লেখা, তার মানে ভিকির কপালে এবার মহা দুঃখ আছে। বেশি ভাব দেখালে যা হয় আর কি। পরের দিন সকালে ভুমা প্রিন্সিপালের কাছে কোন একটা বইয়ের সাজেশন নিতে আসে, যেটা তাকে লিটারেচার লিখতে মোটিভেট করবে। সুধীর একটা বইয়ের নামও বলে, যেটা আবার লাইব্রেরিতে শুধু একটা কপি আছে। আর কিছু বলার আগেই হাসিতা তাড়াহুড়া করে ভুমাকে রেখে নিয়ে এসে জানায়, ভিকি আর তার বন্ধুকে গতকালের ওই আঙ্কেল অনেক মেরেছে, কারণ সে আসলে একজন পুলিশ অফিসার। তবে হাসিতার একটা ক্লাস টেস্ট থাকায় সে ভুমার সাথে যেতে পারে না, তাই ভুমাকে বাধ্য হয়ে একাই বয়েজ হোস্টেলে ভিকিকে দেখতে আসতে হয়। ভিকির রুমে ঢুকেই তার মুখে এত রক্ত দেখে সহজ সরল ভুমা রীতিমতো কেঁপে ওঠে। ভুমাকে এখানে দেখতেই ভিকি ইশারায় তার সব বন্ধুদেরকে বাইরে পাঠিয়ে দেয়। ভুমা বলে, আমি যদি জানতাম ওই লোকটা পুলিশ, তাহলে তোমাকে আগেই সাবধান করে দিতাম। দোষও ছিল আমাদের, কারণ আমরাই রং সাইড দিয়ে যাচ্ছিলাম আর হেডলাইটটাও নষ্ট ছিল। লোকটা ভালো ছিল তাই বেশি কিছু বলেনি। মাস থেকে এসে তোমার অমন হিরো সাজার কি দরকার ছিল? ভিকি বেশ ভাব দেখিয়ে বলে, আমার কলেজের সব মেয়েকে রক্ষা করার দায়িত্ব আমার, তাই চুপ থাকবো নাকি? ভালো হয়েছে সবাইকে গলাবাজি করে বলতে তো পারবো যে আমি এক পুলিশ অফিসারকে অনেক পিটিয়েছি। ভুমার ভিকির জন্য বেশ খারাপ লাগে, তাই দৌড়ে তার রুম থেকে ফার্স্ট এইড বক্স আনতে যায়। এই ফাঁকে ভিকির বন্ধুরা বলে, কাল যখন ওই মেয়ের জন্য মারামারি করলি, তখনই বুঝে গিয়েছিলাম ভাই আমাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখনই ভুমা আসলে সবাই দৌড়ে বের হয়। ভুমা ভিকির পায়ের রক্তে ব্যান্ডেজ করতে করতে তার নাম জিজ্ঞেস করলে ভিকিও তার নাম জিজ্ঞেস করে। ভুমা দেবী নামটা শুনতেই সে জোরে জোরে হাসতে থাকে। ভুমা বলে, মা জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, আমার বাঁচার সম্ভাবনাও কম ছিল, তবুও আমি জীবনের জন্য লড়াই করে বেঁচে গিয়েছিলাম। এই জন্যই দাদি আমার নাম ভুমা দেবী রেখেছিল। বড় হয়ে নামটা ভালো লাগতো না, কিন্তু বাবা কষ্ট পাবে তাই নামটা না বদলে মানিয়ে নিয়েছি। ভিকিকে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, এমন করে দেখার কি আছে? ভিকি বলে, তোমাকে দেখে মায়ের কথা মনে পড়ে গেল। আসলে মায়ের জন্য আমি তার সবকিছু, সেও আমাকে এভাবে আগলে রাখে। ভুমা বিরক্ত হয়ে বলে, এসব বলে লাভ নেই, আমি কিন্তু পড়বো না। ভিকির শয়তানি মার্কা এক হাসি দিয়ে বলে, আমি খুব সহজেই তোমাকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিব। ভুমা বিরক্ত হয়ে ভিকির বন্ধুদেরকে ব্যান্ডেজ করতে বলে জলদি চলে যায়। ভুমা এই ঘটনা একদমই ভুলে যায়। সে তার মতো মন দিয়ে পড়ালেখা করতে থাকে। কিন্তু লাভার বয় ভিকি পৌঁছে যায় ভুমার হোস্টেলের রুমে। সাজানো গোছানো রুমে শুধু বই আর বোর্ডে কখন কোন সিলেবাস শেষ করবে, লাইব্রেরি থেকে প্রিন্সিপালের কথা মতো এ রুম অফ ওয়ান্স ওন বই নিয়ে আসবে, এসব নোট করে রাখা। ভিকি দ্রুত লাইব্রেরিতে এসে বইটা নিয়ে নেয়, কারণ এই বইয়ের আর কোনো কপি নেই। লাইব্রেরি থেকে ভুমা সেই বইটা না পেয়ে বাধ্য হয়ে ভিকির কাছে চাইতে আসে। ভিকিও খুব ভালো সাজার ভান করে বইটা দিতে রাজি হয়ে যায়। ভুমাকে এত সহজে পটানো যাবে না বুঝতে পেরে তাকে দেখলেই একা একা কথা বলতে না গিয়ে বন্ধুদেরকে সাথে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এভাবে প্রায় ভুমা আর বাকি বন্ধুদের সাথে নিয়ে কখনো ঘোরে তো কখনো আড্ডা দিয়ে ভুমার মনে জায়গা করার চেষ্টা করে। তবে ভুমার ধ্যান জ্ঞান শুধু পড়ালেখা, তাই সে ভিকিকে নিয়ে কখনোই অমন কিছু ভাবেই না। তবে ভিকি ভুমাকে দেখলেই কোনো না কোনো বাহানায় কথা বলতে চলে আসে। এদের এভাবে দেখে রুবা একদিন ভুমাকে জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি চলছে? ভুমা বলে, দেখো আমার দ্বারা এসব রিলেশন হবে না, আমি কলেজে পড়তে এসেছি, ডিগ্রি নিয়ে চলে যাব। আমার বাবা কখনো এসব জানলে আমাকে একদম মেরেই ফেলবে। ভিকি সবসময় কথা বলতে আসে আর কথা না বললে কেমন খারাপ দেখায়, তাই আমিও বাধ্য হয়ে কথা বলি। আসলে ভুমা ভিকি থেকে যতই পিছু ছাড়ানোর চেষ্টা করে না কেন, ভিকি ততই তার পেছনে জোকের মতো লেগে থাকে। এক রাতে ভুমার নোট তৈরি করছিল। ভিকি কয়েকবার কল দিলেও সে কেটে দেয়। তবুও ভিকি কল দিচ্ছে দেখে কল রিসিভ করতেই ভিকি বলে, তোমার পছন্দের হাই পাপা মুভিটা নামিয়েছি, আসো একসাথে দেখি। ভুমা বেশ ইতস্তত করে বলে, রাত 9টা বাজে, এখন বয়েজ হোস্টেলে গেলে বিষয়টা খারাপ হবে। ভিকি বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, আমি একা দেখে ডিলিট করে দিব। ভুমা এবার ভদ্রতার খাতিরে ভিকির হোস্টেলে এসে বলে, তুমি আমার এই পেন ড্রাইভই দিয়ে দাও। কিন্তু ভিকি তো নাছোড় বান্দা, তাই সে রুমে ঢুকে যায়। ভুমাও ইতস্তত করে রুমে ঢোকে। ভুমা বেশ মনোযোগ দিয়ে মুভিটা দেখতে থাকে, কিন্তু ভিকি তো ঘুমে পড়েই যাচ্ছে। তবে ভুমাকে মুভি দেখে কখনো হাসতে কখনো
কান্না করতে দেখে সে মুগ্ধ হয়ে তাকেই দেখতে থাকে। ফাইনালি মুভি দেখে ভুমা কান্না করতে করতে চলে যেতে গেলেই ভিকি ভুমাকে বলে, তুমি আরো কিছুক্ষণ থাকো, না হলে আমিও ওই মুভির হিরোর মতো একা হয়ে যাব। ভুমা থমকে দাঁড়ায়, সে ভিকির কোনো কথাই বুঝতে পারছে না। ভিকি আচমকাই এসে তাকে জড়িয়ে ধরতেই ভুমা হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে ঠিক কি করবে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ভুমা এটাই ভাবতে থাকে, ভিকিকে কি সে আদেও ভালোবাসে? কাল যা হলো তা কেন হলো? ভুমা কিছু বুঝে ওঠার আগেই হাসিতা দৌড়ে এসে তাকে অভিনন্দন জানিয়ে বলে, তুই আর ভিকি রিলেশনে আছিস? এসব আমাকে কলেজের বাকিদের থেকে শুনতে হলো কেন? যাই হোক, আমি তোর জন্য অনেক খুশি। এখন তো তুই ভিকির গার্লফ্রেন্ড। ভুমা এখনো রীতিমতো শকে আছে। কলেজ ক্যাম্পাসে আসতেই বোরিং টপার হয়েও ভিকির মতো কলেজ হিরোর সাথে রিলেশনে যাওয়ার জন্য সবাই তাকে অভিনন্দন জানায়, যেন সে বড় কোনো একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে। ভুমা ঠিক বুঝতে পারে না সে কি উত্তর দিবে। সবার এত হ্যাপি উইশে তার ভালোও লাগে, আবার দ্বিধাও কাজ করে। আসলেই কি সে ভিকিকে ভালোবাসে? ভুমার মধ্যে হাজারো প্রশ্ন আর দ্বিধা চলতেই থাকে। ভিকি আচমকা এসে ভুমাকে গার্লফ্রেন্ড বলে সবার সামনে কাঁধে হাত রাখলে ভুমারও বেশ লজ্জাও লাগে, আবার ভালোও লাগে। ভুমার ক্লাস থাকায় সে দৌড়ে ক্লাসে চলে যায়। দুর্গা ভিকিকে এক কোনায় টেনে নিয়ে এসে জিজ্ঞেস করে, শুনেছি তুমি নাকি ইংলিশ লিটারেচারের বোরিং মেয়েকে পছন্দ করেছো। দেখো, পরে কিন্তু তুমি আমাকে হারানোর জন্য আফসোস করবে। আমরা একে অপরের জন্য পারফেক্ট। ভিকি বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই। তুমি আসলে আমার টাইপের না। ভুমার মধ্যে আমি আমার মাকে দেখতে পেয়েছি। দুর্গা ভিকির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে ভিকি তাকে সরিয়ে দেয়। দুর্গা বলে, খুব শীঘ্রই তোমার ব্রেকআপ হবে, আর সেদিনের জন্য আমি অপেক্ষা করব। বাবা এবং মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ভুমা ভিকির কাছ থেকে এত যত্ন আর ভালোবাসা পেয়ে প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও ধীরে ধীরে সেও ভিকির ভালোবাসাকে আপন করে নেয়। গার্লফ্রেন্ড না, সোজা ট্রির মতো যত্ন নিতে থাকে। কখনো পানির বোতল এগিয়ে দেয়, ক্যাম্পাসে সবসময় ভিকির সাথেই ঘোরে। ভিকি বকবক করতেই থাকে আর সে চুপ করে শোনে। এমনকি ক্যান্টিনেও খাবার প্লেটটা সেই এগিয়ে দেয়। একদিন রেস্টুরেন্টের বিল দেওয়ার সময় ভুমা তার বিল নিজেই দিতে চাইলে ভিকি রেগে তাকে সাইডে নিয়ে বলে, আমার বন্ধুদের সামনে এভাবে আর অপমান করবে না। আজকের পর থেকে এমন ভুল যেন আর কখনো না হয়। ভিকির সাথে ভুমাকে দেখে দুর্গার বেশ হিংসা হয়, কারণ ভিকি তার মতো স্মার্ট মেয়ে রেখে এমন সাধাসিধে গেও টাইপের মেয়েকে কেন পছন্দ করলো। ভুমা ভিকিকে একদম মায়ের মতো খাইয়ে দেওয়া, তার অগোছালো হোস্টেল রুম পরিষ্কার করে দেওয়া, ভিকির সব ধরনের কাজ মানে পুরুষ সমাজের আদর্শ নারীর মতোই করতে থাকে। ভিকিও বেশ খুশি। একদিন ভুমা তার ক্লাসমেট বিনয়ের কাছ থেকে নোটস নিচ্ছিল। ভিকি তখন কিছুটা দূরেই দাঁড়ানো। হাসিদা এসে বিনয়কে বলে, জানিস ভুমার এখন বয়ফ্রেন্ড আছে, তোকে আগেই বলেছিলাম প্রপোজ করে দে, এখন তো একদম হারিয়েই ফেললি। হাসিদার এমন উদ্ভট কথায় ভুমা বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়। বিনয় চুপচাপ দাঁড়িয়ে থাকলে ভুমা জিজ্ঞেস করে, ও কি সত্যি বলছে? বিনয় মনের কথা মনেই রেখে মানা করে দেয়। আড়াল থেকে ভিকি এসব শুনে বিনয়কে জ্বালাতে ভুমাকে জড়িয়ে ধরতেই বিনয় রেগে সেখান থেকে চলে যায়। ভিকি জিজ্ঞেস করে, এই ছেলে আবার কে? ভুমা বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড, অনেক ভালো, সব সময় আমাকে সাহায্য করে। ভিকি হেসে হেসে বলে, হাসিদার সব কথাই আমি শুনেছি, তাই তুমি আজ থেকে ওর থেকে দূরে থাকবে। মনে রাখবে, এই দুনিয়ায় আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না। আজকালকার ছেলেরা কেমন হয় তুমি তো জানোই না। আমি এখন থেকে তোমার সবকিছু। যেই ছেলে তোমাকে ভালোবাসে তার সাথে ঘুরে বেড়াবে। যখন তুমি জানো বিনয় তোমাকে ভালোবাসে, তখন তার সাথে ঘুরে বেড়াবে, এটা আবার কেমন কথা? ভুমা এবার দ্বিধায় পড়ে যায়। ভিকি আর কোনো কথা না বাড়িয়ে ক্যান্টিনে চলে যায়। রাতে ভিকি বিনয়ের রুমে এসে তাকে শাসিয়ে ভুমা থেকে দূরে থাকতে বললে বিনয় বলে, আমি মোটেও ওকে পটানোর চেষ্টা করছি না, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। ভিকি প্রচন্ড রেগে বিনয়কে এক নাগাড়ে চড় থাপ্পড় মারতেই থাকে। এই খবর পাওয়া মাত্রই ভুমা দৌড়ে আসে। ভুমা পরিস্থিতি সামাল দিতে ভিকিকে সেখান থেকে সরিয়ে বিনয়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। এতটা অপমানিত হয়ে বিনয় উল্টা ভুমার কাছে মাফ চেয়ে বলে, আজকের পর থেকে তুমি আমার সাথে আর কখনোই কথা বলবে না। এভাবেই ভিকির জন্য ভুমার তার ভালো এক বন্ধুকে হারিয়ে ফেলে। ভিকির এমন আচরণে ভুমা প্রচন্ড বিরক্ত। ভুমা তার বাবাকে কল দিলে বাবা আক্ষেপ করে বলে, আমি এখানে একা থাকি, তুই চলে গেছিস আর এখন তো ঠিক মতো কথাও বলিস না। ভুমা বুঝিয়ে বলে, এমন কিছুই হয়নি, ক্লাস আর পড়ার চাপে সে অনেক ক্লান্ত। তখনই আচমকা ভিকি আসলে ভুমা তাড়াতাড়ি করে হাসিদার সাথে এমন কথা বলে কল কেটে দেয়, কারণ বাবা এসব জানলে তার পড়ালেখাই বন্ধ করে দিবে। ভিকি ভুমার পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলে, তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না, তাই এবারের মতো আমাকে মাফ করে দাও। ভুমা বলে, বিনয় তোমার জন্য আমার সাথে আর কোনোদিনও কথা বলবে না, এসবে আমার দোষটা কি ছিল? স্বার্থপর ভিকি বলে, তোমার
তোমার কাউকে লাগবে না, আমিই তোমার সব। ভুমা আবারও ভিকির প্রতি তার ভালোবাসার জন্য হার মেনে নেয়। ভিকি নিচে নামতেই দুর্গা ভিকিকে রেগে জিজ্ঞেস করে, শুনলাম তোমাদের ঝগড়া হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে নাকি? ভিকি বলে, না, এসব ছোটখাটো ঝামেলা তো হয়েই থাকে। দুর্গা ভিকিকে হাক করতেই ভিকিও তাকে আটকায় না। মায়ে তার দুর্গার মতো স্মার্ট মেয়েকেও লাগবে, আবার ভুমার মতো সাদাসিধা মেয়েকেও লাগবে। দুর্গা জিজ্ঞেস করে, ভুমা যদি আমাদেরকে এভাবে দেখে রাগ করে আর আমার সাথে কথা বলতে মানা করে তখন কি করবে? ভিকি বলে, ও এমন না, অনেক মিষ্টি একটা মেয়ে, আমাকে অনেক বিশ্বাস করে, আর ওর কথায় তোমার সাথে বন্ধুত্ব কেন নষ্ট করব? মানে ভিকির জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই, সব নিয়ম শুধুমাত্র ভুমার জন্য ফলো করতে বলে, কারণ সবার মধ্যে দুর্গাই সবচেয়ে ভালো অ্যাক্টিং করে। ভুমা মুগ্ধ হয়ে দুর্গার অভিনয় দেখতে আসে। তবে ভুমার অভিনয়ের পালা আসলে প্রথমবার স্টেজে অ্যাক্টিং করতে এসে সে প্রচুর ঘাবড়ে রোবটের মতো শুধুমাত্র ডায়লগই বলতে থাকে। দুর্গা এসব দেখে হিংসায় তার বান্ধবী রুবাকে বলে, না জানি ভিকি এর মধ্যে এমন কি দেখেছে। ভুমা দুর্গাকে দেখে তার অ্যাক্টিং শুধরানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। একদিন রিহার্সেল শেষে ভুমা ইতস্তত করে দুর্গাকে বলে, তুমি অনেক ভালো অভিনয় করো আর আমি খুবই বাজে অভিনয় করি। আমি যখন ডায়লগ ঠিক মতো বলতে পারি না তুমি খুবই বিরক্ত হও। আমি তোমার মতো ভালো অভিনয় করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? দুর্গার ভুমার এমন সহজ সরল মিষ্টি আচরণ দেখে অনেক ভালো লাগে, আর এভাবেই রোজ প্র্যাকটিস করতে করতে দুর্গা আর ভুমা খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন ভুমা দুর্গাকে বলে, ছোটবেলায় থিয়েটারের কর্নারে বসে সবাইকে অভিনয় করতে দেখতাম, আমারও তখন অভিনয় করতে মন চাইতো, কিন্তু বাবার এসব পছন্দ ছিল না, তাই কোনো রকমে বাবাকে রাজি করিয়ে এই কলেজে এসেছি। আমি ভালো অভিনয় করতে চাই, চাই সবাই আমার জন্য হাত তালি দিক। দুর্গা তাকে সাহস দিয়ে বলে, চিন্তা করবে না, দেখবে সবাই তোমার জন্য একদিন হাত তালি দিবে। প্রোগ্রামের দিন ভুমা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার পার্টির পারফর্ম করে। অডিয়েন্স তার অভিনয় মুগ্ধ হয়ে তার জন্য শীষ বাজিয়ে হাত তালি দেয়। সবাই রীতিমতো তার অভিনয় দেখে কান্না করে দেয়, কিন্তু অন্যরা ভুমার এত প্রশংসা করছে দেখে ভিকি একদমই মানতে পারে না। দর্শকের এমন উল্লাস দেখে ভুমা মনে মনে যে স্বপ্ন দেখেছিল, দর্শকের এমন উল্লাস দেখে ভুমার মনে হয় সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। ভুমার অসাধারণ পারফরমেন্সে দুর্গা, প্রফেসর সবাই অনেক খুশি। ভুমা বাইরে এসে খুশিতে ভিকিকে জড়িয়ে ধরে। আজকে ভুমার খুশির কোনো সীমাই নেই। সে পারফরমেন্সে কখন কি অনুভব করেছে ভিকিকে সব বলতে থাকে। ভিকি হঠাৎ বিরক্ত হয়ে বলে, অন্য ছেলেদের অ্যাটেনশন পেতে তোমার অনেক ভালো লাগে তাই না? কথাটা শোনা মাত্রই ভুমার সব খুশি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। ভিকি বলে, যাই হোক, ভালোই করেছো, আর কখনো এসবে যাবে না। এই কথা শোনার পর সে জীবন্ত লাশের মতো চুপচাপ হাঁটতে থাকে, কারণ সে ভালোভাবে বুঝতে পারে ভিকি আর তার বাবার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। ভুমা চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে কাঁচুমুচু হয়ে শুয়ে পড়ে, যেন তার দম বন্ধ হয়ে আসছে। পরের দিন ক্লাসে দুর্গা ভুমাকে বলে, আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাচ্ছি, তুমিও চলো। ভুমা বলে, ভিকি ক্যান্টিনে অপেক্ষা করছে, আমি গিয়ে খাবারের প্লেট না দিলে সে খাবেই না। দুর্গা কোনো কথা না শুনেই তাকে টেনে নিয়ে যায়। প্লে স্টেশনে এসেও ভুমা ভিকির চিন্তায় মনমরা হয়ে থাকে। সবাই জোর করলেও ভুমা প্রথম ইতস্তত করলেও পরে মন খুলে দুর্গার সাথে এনজয় করা শুরু করে। দুর্গা জিজ্ঞেস করে, তুমি আজ খুশি তো? ভুমা বলে, অনেক খুশি, আমি এত খুশি জীবনে আগে কখনোই হইনি। দুর্গা বলে, আমি তো ভিকির কথা জিজ্ঞেস করছি। ভুমা বেশ দ্বিধায় পড়ে ভাবে সে কি আসলেই খুশি। অনেকটা জোর করে বলে, হ্যাঁ, ভিকি আসলে নিজের প্রতি খুবই উদাসীন, নিজের একদমই খেয়াল রাখে না, ওর সবকিছু তো আমিই করি, রুম গোছানো, খাইয়ে দেওয়া, ওর সব কাজ আমি করি। সবাইকে গর্বের সাথে বলে, আমি ওর মায়ের মতোই ওর খেয়াল রাখি। দুর্গা বলে, একটা কথা বলি, কিছু মনে করো না, ভিকি তোমার জন্য একদম পারফেক্ট না। ওকে বিয়ে করলে তোমার জীবন শুধু ওকে ঘিরেই পড়ে থাকবে। তোমার মধ্যে নিজে কিছু একটা করে দেখানোর একটা স্পার্ক আছে, কিন্তু ভিকি তোমার জীবনে থাকলে তুমি সেটা কখনোই করতে পারবে না। ভুমা নিজেও এই ব্যাপারটা ভালো করেই বুঝতে পারে, তাই জোর গলায় কিছু বলতে পারে না। দুর্গা ভুমাকে সব সত্যি বলে যে ফার্স্ট ইয়ারের প্রথম দেখাতেই ভিকিকে সে ভালোবেসে ফেলে, কিন্তু ভুমার আসার পর দুর্গা বুঝতে পারে ভিকি দুর্গার মতো কোনো মডার্ন আত্মবিশ্বাসী মেয়েকে কখনোই পছন্দ করবে না। ভুমা পারফেক্ট হলেও ভুমার জন্য ভিকি একদমই মানানসই না। দুর্গা একবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভিকি তাকে সুযোগ দেয়নি। তবে তখন যদি দুর্গা ভুমার সাথে এভাবে মিশতো তাহলে সে কখনোই এগুলো করতো না। পরবর্তীতে ভিকির মুখ থেকে এসব শুনলে ভুমা হয়তো দুর্গাকে ঘৃণা করতে পারে, তাই সে
সে আগেই বলে দিয়েছে। ভুমার এসব শুনে প্রচন্ড রাগ হয়, তাই চুপচাপ কিছু না বলেই হোস্টেলে এসে দেখে ভিকি টেবিল টেনিস খেলছে। ভিকি ভুমাকে দেখে ঠিকই, কিন্তু সারাদিন ভুমার কোনো খোঁজ ছিল না, তাই রেগে থাকায় তাকে পাত্তাই দেয় না। ভিকির ফ্রেন্ডরা চলে যেতে গেলেও ভিকি তাদেরকে আটকে বলে নিজে তো ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, আমাকে কল দিয়ে জানানোর দরকারও মনে করেনি। আমারও ফ্রেন্ড আছে, তাদেরকে বাদ দিয়ে একজন নিয়ে থাকতাম, এখন আর তা হবে না। ভুমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে ভিকি খেয়াল করে ভুমা হয়তো এবার কান্নাই করে দেবে, তাই তার কাছে গেলে ভুমা জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো? ভিকি বলে না, অনেক রাগ হচ্ছিল তাই খাইনি। এভাবেই দুজনে আবারও মিলে যায়। পরের দিন ভোরবেলা ভিকি ভুমাকে বাইকে করে রওনা হয়। ভুমা ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি আমরা? ভিকি বলে আমার বাসায়, তোমাকে মায়ের সাথে দেখা করাবো। এই কথা শুনেই ভুমা প্রচুর ঘাবড়ে যায়। তার উপরে ভুমার বাবা যদি কল দেয় তখন সে কি করবে? ভুমা ভয়ে ভিকিকে কলেজে ফিরতে বলে, কিন্তু ভিকি বলে আরে ফোনের মধ্যে তোমার বাবা কিভাবে জানবে তুমি কোথায়? চুপ করে বসো। জলদি এক দোকানে থেমে ভুমা বাবাকে কল দিয়ে বলে আমি কলেজেই আছি। বাবা বিরক্ত হয়ে বলে এটা তো ভালো কথা, আমাকে কেন কল দিয়েছো? ভুমা আমতা আমতা করে বলে প্রফেসর বলেছে আমার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, তুমি তো শিখিয়েছিলে তাই বললাম আর কি। পেছন থেকে ভিকি ডাক দিতেই প্রফেসর ডাকছে বলে বাহানা করে তাড়াতাড়ি কল কেটে দেয়। ভিকির বাসায় আসলে ভিকির মা খুশিতে দরজা খুলে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। নতুন মেহমান এসেছে তবুও কোনো কথা বলে না। বাসার কাজের মহিলার মতোই ভুমার জুতা সেলফে রাখতে গেলে ভুমা বলে আমি রাখছি। ভিকি বলে আরে বাদ দাও, মাই সব করবে, বিয়ের পর তো তুমিই এসব করবে। ভিকি মাকে বলে এ তোমার হবু বৌমা, একবার চোখ তুলে দেখো পছন্দ হয় কিনা। মা লজ্জায় কোন রকমে এক চলক দেখে দৌড়ে রান্নাঘরে যায়। পায়েস নিয়ে আসতেই ভুমা খেয়ে অনেক প্রশংসা করে। ভিকির মা মুচকি মুচকি হেসে চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন ভুমা কোনো ভিআইপি। রুমে গিয়ে ভুমা জিজ্ঞেস করে তোমার মা এমন অদ্ভুত আচরণ করছে কেন? সে কি কথা বলতে পারে না? ভিকি বলে আরে না, এটাই তো তার স্বভাব। বাসায় নতুন কেউ আসলে কথা বলা তো দূরে থাক, চোখ তুলেও তাকায় না, সোজা রান্নাঘরে চলে যায়। আসলে আমার বাবা অন্য মানুষের সাথে কথা বলাটা একদমই পছন্দ করতো না। আগের যুগের মেয়েদের ব্যাপারটাই ছিল আলাদা, তাদের তো মাথায় করে রাখা উচিত, তারা জানে তাদের সীমা কোন পর্যন্ত, সেটা কখনোই পার করে না। এই যুগের মেয়েদের থেকে এসব তো আশা করাই পাপ। বাবার রাগ হলে মা তো সামনেও আসতো না, যদি ভুলে চলেও আসতো তাহলে বেল দিয়ে জোরে জোরে মারতো। এমন ভয়ানক কথা ভিকি কতটা সাবলীল হয়ে বলছে দেখে ভুমা হতবম্ব হয়ে যায়। ভিকি বলে চিন্তা করো না, আমি রাগলে তোমার গায়ে হাত তুলবো না। ভুমা এবার চিন্তায় পড়ে যায়, যার বাবা এমন তাকে কি আদেও বিশ্বাস করা যায়? দুর্গাই কি তাহলে ঠিক বলেছিল? কিছুক্ষণ পর ভিকি তার এলাকার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলে ভিকির মা তার ছোটবেলার অ্যালবাম নিয়ে এসে ভুমাকে দেখায়। ভুমা দেখে মা কখনো গাছে উঠছে তো কখনো খেলাধুলা করছে। ভুমা জিজ্ঞেস করে আপনি তো অনেক চঞ্চল ছিলেন, তাহলে এমন কেন হয়ে গেলেন? ভিকির মা চুপ করে থাকে, কারণ এর উত্তর তার নিজেরও জানা নেই। ভুমা হঠাৎই আয়নায় ভিকির মায়ের জায়গায় নিজেকেই দেখতে পায়। ভিকিকে বিয়ে করলে সেও এমন রোবট হয়ে যাবে না তো? বাসা থেকে যাওয়ার সময় ভুমা বারবার ভিকির মায়ের দিকেই তাকিয়ে থাকে। পথে এক ধাবায় খেতে বসলে ভুমা জিজ্ঞেস করে বিয়ের পর আমরা কোথায় থাকবো? ভিকি বলে যেখানে জব পাবো সেখানেই থাকবো, বেতন মন মতো না হলে চাকরিই করবো না। বাবার যে বিজনেস আছে সেটা চাচু সামলায়, ওটাই সামনে নিব। ভুমা জিজ্ঞেস করে আর আমার জবের কি হবে? ভিকি বলে তুমি সবকিছু কিভাবে সামলাবে? মায়ের বয়স হয়ে গেছে, সে আর কত কাজ করবে, আর আমার তো 3টা বাচ্চা লাগবেই, কোনো কম্প্রোমাইজ হবে না, তুমি এত কিছু কিভাবে সামলাবে? ভুমা এসব শুনে স্তব্ধ হয়ে যায়, কারণ বরাবরই তার জীবন আর ক্যারিয়ার নিয়ে তার ভিন্ন এক আশা আছে। ভিকিকে বিয়ে করলে তার কিছুই হয়তো সম্ভব না। ভুমা গভীর চিন্তায় পড়ে যায়। প্রথম দিন থেকে শুরু করে তার সবকিছু মনে পড়তে থাকে। ভিকির রাগ, হঠাৎ ভালোবাসা, সবকিছুতে কর্তৃত্ব ফলানো, দুর্গার বলা সব কথা, আর ভিকির মায়ের শোচনীয় অবস্থা, যেন ভুমাকে কোনো শেকড়ে বেঁধে রাখা হচ্ছে। ভুমা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে এসব চিন্তা করতেই তার মনে হয় চারপাশে দেওয়াল সরে ভুমাকে একদম পিষে ফেলবে। ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে আসে। ভুমা কিছুটা স্বাভাবিক হলেই খেয়াল করে এসব আসলে তার কল্পনা। গল্প চলে আসে 2010 সালের বিজয়ওয়াড়াতে। ভুমার ছোটবেলায় ভুমার মা মারা যাওয়ার পর প্রায় তার খালা তাকে নিয়ে যেত, কারণ তার বাবা ঠিক মতো ভুমার খেয়াল রাখতো না। একদিন ভুমাকে বাসায় দিয়ে যাওয়ার সময় খালা বলে পরের বার ওকে অনেকদিন আমার কাছেই রেখে দিব। রাতে ভুমার অনেক খিদা লাগলে বাবাকে বলতেই বাবার ঘুম আসছে বলে বিরক্ত হয়ে বলে তুই খালার সাথে যাস না কেন? আমাকে একা রেখে তো ঠিকই চলে গিয়েছিলি,
তখন মনে ছিল না? এখন যখন খিদা লেগে গেছে তখন বাবার কথা মনে পড়েছে? যা খালার কাছে যা। কিন্তু খালার বাসা তো অনেক দূরে, এসব ভাবার সময় বাবার কাছে নেই। তাই সে মুখ ফিরিয়ে নিলে ছোট্ট ভুমা মাথা নিচু করে কান্না করতে করতে এক গ্লাস পানি খেয়ে কাঁচো মুচু হয়ে শুয়ে পড়ে। ছোটবেলার ট্রমা আর ভিকিরও বাবার মতোই আচরণ, সব মিলিয়ে ভাবতে ভাবতে পানিতে অনেকক্ষণ ভেজার জন্য ভুমার কাঁপিয়ে জ্বর চলে আসে। হাসিতা ওষুধ এনে দেয়। ভুমার এমন হাল দেখে হাসিতা জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? তখনই ভিকি এসে হাসিতাকে বলে, তুমি যাও, আমি ওকে সামনে নিব। ভিকির এসব আচরণে ভুমার দম বন্ধ হয়ে আসে। উঠে পায়চারি করে বলে, চলো ছাদে গিয়ে কথা বলি। ছাদে আসার পর ভুমা বলে, আমি একটু ব্রেক চাই, অনেক কিছু নিয়ে আমাকে ভাবতে হবে। ভিকি জিজ্ঞেস করে, কি নিয়ে চিন্তা করবে? আমাকে নিয়ে? ভুমা বেশ ভয়ে আঙ্গুল খুঁচিয়ে চামড়া উঠিয়ে বলে, না আসলে পরীক্ষা আসছে তো আমি মনোযোগ দিয়ে পড়তে পারছি না। ভিকি হেসে বলে, তোমার আসলে বেকির ভালোবাসার দরকার। ভুমা সব গুছিয়ে বলতে গিয়েও কিছুই বলতে পারে না, কারণ বাবার রাগের মতোই সে ভিকির রাগকেও অনেক ভয় পায়। ভুমার জীবন একদমই থমকে যায়। সে কি চেয়েছিল আর তার সাথে কি হচ্ছে। বাবার শত বারণের পরেও অনুমতি নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে এখানে পড়তে এসেছিল, আর এখন ভিকির পাল্লায় পড়ে সেটাও করতে পারছে না। ভুমা ভিকির বিনা বেতনের সার্ভেন্ট হয়ে যায়। ভুমা যে এসবে বিরক্ত, ভিকির তাতে কোনো চিন্তাই নেই। সে নিজের আড্ডা আর খুশি নিয়ে ব্যস্ত। একদিন ভুমার বাবা হোস্টেলে ভুমাকে সারপ্রাইজ দিতে আসে। দরজা নক করলে ভিকি দরজা খোলে। ভুমার বাবা ভিকিকে দেখে মনে করে হয়তো সে অন্য কোনো রুমে চলে এসেছে, কিন্তু আড়াল থেকে ভুমাকে ঘুমিয়ে থাকতে দেখে বাবা হতবাক হয়ে যায়। রেগে ভিকিকে কোষে চর মেরে জিজ্ঞেস করে, কে তুমি? আমার মেয়ের রুমে তুমি কি করছো? ভুমা ঘুম থেকে উঠে বাবাকে এভাবে দেখে একদম শকড হয়ে যায়। ভিকি চোখ রাঙিয়ে বলে, আগে আপনি শান্ত হন, আপনার জায়গায় আমি থাকলে এমনটাই করতাম, কিন্তু আজ না হয় কাল আপনাকে সব জানতেই হতো। আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি, তাই দ্বিতীয়বার হাত তোলার আগে সাবধান। বাবা রেগে ভিকিকে উড়াধুরা মারতে শুরু করে। বাবা ভুমাকে নিয়ে টানতে টানতে রুম থেকে বের হয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে হোস্টেলের বাকি মেয়েরা জড়ো হয়ে ভিকিকে এই অবস্থায় দেখে ফেলে। ভিকির এবার আতে ঘা লেগে যায়। বাবা ভুমাকে হোস্টেল থেকে নিয়ে যেতে গেলে ভিকি দরজার সামনে এসে আটকে বলে, ভুমা কোনো ছোট বাচ্চা না, লালন পালন করে বড় করেছেন, ভালো কথা, বাকিটা আমি সামনে নিব, আপনি এখন যেতে পারেন। বাবা রেগে তাকে মারতে গেলেই ভিকি উল্টা তার হাত ধরে বসে। ভিকি রেগে বলে, হাত কিন্তু আমিও তুলতে পারি, কিন্তু সেটা মনে হয় ভালো হবে না। ভুমার বাবাকে সরি বলে তার রাগ কমানোর বদলে উল্টা তাকে আরো রাগিয়ে দেয়। ভুমা রেগে ভিকিকে মনে করিয়ে দেয়, এটা আমার বাবা, সে যেন এসব বন্ধ করে। কিন্তু বদমেজাজি স্বার্থপর ভিকির চোখে ভুমার বাবার জন্য বিন্দু মাত্র সম্মান নেই। মেয়ের জন্য এমন অভদ্র অসভ্য ছেলের কাছে অপমানিত হয়ে বাবা আর কথা না বাড়িয়ে দেয় হাঁটা। ভুমা বাবাকে বোঝানোর জন্য তার পিছু পিছু দৌড়ায়। বাবা সোজা প্রিন্সিপালের কাছে এসে বলে, আমি এখনই ভুমার ট্রান্সফার চাই। প্রফেসর তাকে শান্ত হতে বলে জিজ্ঞেস করে, কি হয়েছে সেটা বলুন। বাইরে ভুমা মেঝেতে বসে কান্না করতে থাকে। বাবা বলে, দেখতে পাচ্ছেন না আপনাদের কলেজে কি সব হচ্ছে? ছেলে মেয়ে এক সাথে থাকে, এসবের জন্য কলেজ খুলেছেন নাকি? প্রফেসর রেগে বলে, মুখ সামলে কথা বলেন, তারা যথেষ্ট বড় হয়েছে, তারা এখন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, তাদের ব্যক্তিগত জীবনে আমরা নাক গলাই না। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলে সেটা আমাদের দেখার বিষয় না। বাবা রেগে বলে, স্টুডেন্টদের থেকে তো এখানকার টিচার্সরা বেশি নির্লজ্জ, আপনার যা খুশি করেন, আমি আমার মেয়ের টিসি চাই। প্রফেসর রেগে বলে, দিব না, আপনার মেয়ে নিজে এসে না বললে টিসি দিতে পারবো না। ভুমার বাবা রেগে পাগলের মতো সব উলট পালট করে প্রিন্সিপালের ল্যাপটপ বাড়ি মেরে ভেঙে ফেলে। ভুমা ভয়ে আর প্যানিক অ্যাটাকে কান চেপে বন্ধ করে নেয়। বাবা কলেজ থেকে চলে যেতে গেলে ভুমা পিছু পিছু গিয়ে বাবাকে ডাকে। ভুমা বাবাকে একটা বার তার কথা শুনতে বলে, কিন্তু বাবা সামনে তাকাতেই দেখে ভিকি রীতিমতো তার দল বল নিয়ে দাঁড়িয়ে আছে। ভুমা বলে, ওকে ভুলে আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। বাবা বলে, 22 বছর তোকে কোলে পিঠে অনেক কষ্ট মানুষ করেছি, মায়ের কষ্ট বুঝতে দেইনি, সামর্থ্যে যা কুলিয়েছে করেছি, আমার পুরোটা জীবন তোকে দিয়েছি, তুই এখনই আমার সাথে চল, তুই যদি না যাস তাহলে আর কখনো আমার মুখ দেখতে পারবি না। ভুমা অনুরোধ করে বলে, কোর্স শেষ হওয়া পর্যন্ত একটা সুযোগ দিতে। তখনই ভিকি এসে ভুমাকে সরিয়ে বাবাকে বলে, ভুমা কোথাও যাবে না, গেলে তুই যা, তুই একটা জঘন্য বাবা, কতক্ষণ ধরে হাত জোর করে পড়ালেখার জন্য ভিক্ষা চাইছে, আর তুই নিজের দাপট দেখাচ্ছিস। ছি, তুই আর তোর ইগো তোর কাছেই রাখ। মানে এক চোর আর এক চোরকে চোর বলছে, এটাই হলো অবস্থা। অন্য এক ছেলের মুখে এসব শুনে বাবা স্তব্ধ হয়ে যায়। ভুমা রেগে ভিকিকে সরিয়ে বাবার কাছে আর একটা সুযোগ চায়, কিন্তু হাঁটুর বয়সী ছেলের কাছে এমন অপমানিত হয়ে বাবা ভুমাকে কোষে একটা চড় মারে, কারণ তার জন্য
জন্য এই ছেলে এতটা সাহস পেয়েছে। বাবা রেগে বলে, আমি ওই কলেজ গেট পার হওয়ার আগে তুই আমার সাথে আসলে ঠিক আছে, না হলে ভুলে যাবি তোর কোনো বাবা আছে, বলেই চলে যায়। ভুমা বাবার কাছে যাওয়ার আগেই ভিকি চলে আসে। ভুমা ভিকিকেও জোর গলায় কিছুই বলতে পারে না, তাই চুপচাপ দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। ভিকি প্রচন্ড রেগে ব্যাগ গুছিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে ভুমা অস্থির হয়ে পায়চারি করতে করতে ভাবে সে বাবাকে কিভাবে মানাবে। ভিকি তার বন্ধুদেরকে বলে, আমি বাসায় কিছু অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, কাল সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো, তোরা ভুমার খেয়াল রাখবি, ওর বাবা যদি আসে তাহলে তার ধারে কাছেও ঘেঁষতে দিবি না। ভুমা বারবার তার বাবাকে কল দিয়েই যায়, কিন্তু বাবা প্রচন্ড রেগে কল রিসিভই করে না। পরের দিন ভুমা ক্লাসে তো যায়, কিন্তু কোনোভাবেই মনোযোগ দিতে পারে না। বাবা ছাড়া তার পরিবারে আর কেউ নেই, সেই যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে সে কি করবে। লাইব্রেরিতে আসলে প্রফেসর ভুমার পাশে বসতেই ভুমা তার বাবার হয়ে ক্ষমা চেয়ে বলে, আমাকে একটু সময় দেন, আপনাকে নতুন ল্যাপটপ কিনে ক্ষতিটা পুষিয়ে দিব। প্রফেসর হেসে বলে, তার দরকার নেই, কিন্তু একটা বিষয় জানো, আমরা যখন ছোট থাকি আমাদের জীবনের সব সিদ্ধান্ত আমাদের বাবা আর মা নেয়, কিন্তু বড় হওয়ার পরও যদি তারাই সিদ্ধান্ত নেয় তাহলে সেটা ঠিক না, কারণ সেগুলোর পরিণতি তাদের নয়, বরং তোমাকেই ভোগ করতে হবে। খারাপ ভাবে নিও না, কিন্তু তোমার বাবা খুবই কর্তৃত্ব পরায়ণ মানুষ। তুমি কি চাও, কাকে বিয়ে করবে, বিয়ের পর চাকরি করবে না কি করবে, এসব সিদ্ধান্ত তোমার হওয়া উচিত, তোমার বাবা কিংবা তোমার স্বামীর না। বাসায় বন্দি থাকবে নাকি দুনিয়ার সাথে লড়াই করে নিজের পরিচয় বানাতে চাও, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত হওয়া উচিত। ভুমা এবার গভীর চিন্তায় পড়ে যায়। ভিকি ফিরে এসে ভুমাকে এক ক্লাসরুমে নিয়ে এসে বলে, আজকে তোমার স্বাধীনতার দিবস, তোমাকে আর কারো চিন্তা করতে হবে না, সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, মাকেও বলেছি, পুরোহিতের সাথেও কথা হয়ে গেছে, পরশু শুভ লগ্ন, আর ওই দিনই আমরা বিয়ে করব। ভুমা অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন সময় বিয়ে? ভিকি বলে, হ্যাঁ, তোমার বাবা তো আর চুপ করে থাকবে না, সে অবশ্যই কিছু একটা করবে, আমরা বিয়ে করে ফেললে সে আর কিছুই করতে পারবে না, তুমি বাসায় মায়ের সাথেই থাকবে। ভুমা হতবাক হয়ে বলে, এসব কি বলছো, তাহলে আমার পড়ালেখার কি হবে? ভিকি বলে, যতটুকু পড়া ছিল তা পড়ে ফেলেছো, আর পড়ে কি করবে, শেষ না হলেও সমস্যা নেই, এই লিটারেচার পড়ে আর কি বা হবে, মায়ের সাথে থাকলে মাও খুশি হয়ে যাবে, আর পড়ালেখার দরকার নেই, এতে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এইসব উদ্ভট কথা শুনে ভুমা অতিষ্ঠ হয়ে যায়। অথচ সেদিন ভুমার বাবা তার পড়ালেখা বন্ধ করতে চাইলে এই ভিকি সবার সামনে ভালো সাজতে কত ডায়লগই না দিয়েছিল। ভুমা জিজ্ঞেস করে, ঠিক আছে, আমি না হয় না পড়লাম, কিন্তু তুমি কি করবে? তোমার তো 9 থেকে 10টা ব্যাকলগ আছে, কতবার বলেছি সেগুলো পরীক্ষা দিয়ে পাশ করতে, তুমি চাকরি পাবে কিভাবে, আর আমার দায়িত্ব বা কিভাবে নিবে? ভিকি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে না? ভুমা বুঝতে পারে না সে কিভাবে এর উত্তর দিবে, অস্থির হয়ে পায়চারি করে বসে পড়ে। কিছুক্ষণ পর ভিকিকে বসিয়ে বলে, সেদিন ছাদেও তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আমি আসলে ব্রেকআপ করতে চাই, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে খুশি না। সেদিন তুমি আচমকা আমাকে জড়িয়ে ধরলে, এরপর পুরো কলেজে আমাদের কথা ছড়িয়ে দিলে যে আমরা নাকি রিলেশনে আছি, তারপর না জানি কি হলো, সবকিছু একসাথে এমন ভাবে হচ্ছিল যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আমি জীবনে কি চাই সেটা নিয়ে চিন্তা করতে চাই, তোমার সাথে আমার দম বন্ধ হয়ে আসে, সবসময় একটা ভয় কাজ করে, যেমনটা বাবার সাথে হয়, আমি বাবার মতো কারোর সাথে আমার জীবন কাটাতে পারবো না। ভিকির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ভিকি জিজ্ঞেস করে, আমার অনুভূতির কি হবে? ভুমা বলে, তোমার হয়তো কিছুদিন কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে, তোমার পুরো জীবন পড়ে আছে, কিন্তু আমি তোমার সাথে থাকলে সারা জীবনেও সুখী হতে পারবো না। ভিকি কিছু না বলে চুপচাপ বের হয়ে যায়। ভুমা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দরজা লাগিয়ে দেয়, যেন তার উপর থেকে অনেক বড় একটা বোঝা সরে গেছে। ভিকির কিছু একটা মনে পড়তেই আবারও ফিরে জোরে জোরে দরজা ধাক্কায়। তার এমন পাগলামি দেখে আশেপাশে সবাই জড়ো হয়ে যায়। ভিকি চিৎকার করে জিজ্ঞেস করে, যখন ভালোবাসতে তখন আমার ব্যাকলগ গুলো নজরে পড়েনি? বিয়ের কথা বললেই মনে পড়ে গেল? তুমি কি আদেও কখনো আমাকে ভালোবেসেছিলে, নাকি শুধুমাত্র টাইম পাস করেছো? ভুমা ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর বাইরে ভিকি পাগলের মতো দরজা ধাক্কাতেই থাকে। মানুষজন তামাশা দেখছে দেখে ভিকি বলে, আমি কি কখনো তোমার উপরে হাত তুলেছি, তোমাকে ধোকা দিয়েছি? ভুমা চিৎকার করে ভিকিকে যেতে বলে। এক টিচার এসে সবাইকে সরিয়ে দিলে ভিকিও চলে যায়। রুমে গিয়ে ভিকি রেগে ব্যাট দিয়ে সবকিছু ভেঙে তছনছ করে ফেলে। ভিকির বন্ধুরা এসে তাকে থামানোর চেষ্টা করলে ভিকি জোরে জোরে চিৎকার করতে থাকে। ভুমায় স্তব্ধ হয়ে তার রুমেই বসে থাকে। ভিকি তার বন্ধুদেরকে কান্না করতে করতে বলে, আমি ওকে কত ভালোবাসতাম, কিভাবে আমি সব ভুলে যাব? আমার মনে হয় না আর কাউকে ভালোবাসতে পারবো। ভিকি কান্না শুরু করলে বন্ধুরা ভিকির সুরে সুর মিলিয়ে বলে, মেয়েরা তো এমনই হয়, প্রথমে এটিএম কার্ডের মতো ব্যবহার করে, তারপরে ছেড়ে দেয়। মুভি রিলসে এসব দেখিস না,
তাছাড়া ও এত আহামরি কিছু না যার জন্য এত কান্না করতে হবে। তুই অনেক ভালো, তোর চেহারা আর ডিগ্রির জন্য মেয়ের বাবারা তো কোটি কোটি যৌতুক দিয়ে দিবে। মানে কোন লেভেলের স্বপ্ন, এক কথায় পাম্পটি দিচ্ছে আর কি। এদিকে ভুমা রুমে বসে ভিকির মনকে এভাবে ভাঙার জন্য সরি বলে কান্না করতে থাকে। ভিকি রেগে কি যে করবে নিজেও বুঝতে পারে না। ভুমা ক্লাসে যাওয়ার জন্য বের হতেই ভিকি তার দলবল নিয়ে ভুমার পথ আটকালে ভুমা অনুরোধ করে বলে, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু ভিকি তার কথাই শোনে না। ভুমা পাশ কেটে চলে গেলে পুরো কলেজ জুড়ে ভুমাকে তাড়া করে বেড়ায়। ভুমা ভয়ে কাঁপতে থাকে। অনেকে এসব ভিডিও করে কিন্তু কেউ সামনে এগিয়ে আসে না। দৌড়াতে দৌড়াতে এক বদ্ধ এরিয়াতে আসলে ভুমা জিজ্ঞেস করে, আমি কি এমন অন্যায় করেছি? ভিকি বলে, তুই আমার কষ্ট বুঝবি না, তোর কাছে তো এসব টাইম পাস ছিল। আচমকাই ভুমার গলা চেপে বলে, যখন আমার সাথে ছিলি তখন কি মনে ছিল না বিয়ে করবি না, নাকি পরে ভেবেছিস? ভুমা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। ভিকি তাকে ছেড়ে দিয়ে বলে, আমার নামে কোথায় কমপ্লেন করবি কর, আমিও সবাইকে বলে দিব তুই আমার সাথে ছিলি। অফিসে চাকরি পেলে সেখানেও যাব, কোনো বিদেশিকে বিয়ে করলে তাকেও জানাবো। তোর বিয়ের মণ্ডপে আমাদের দুজনের ছবি প্রজেক্টরে দেখাবো, দেখি কিভাবে তোর বিয়ে হয়। যতদিন বেঁচে থাকবি তোকে শান্তিতে বাঁচতে দিব না। ভুমা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভিকি আর বাকিরা চলে গেলে ভিকির বন্ধু উমেশের ভুমাকে এই অসহায় অবস্থায় দেখে অনেক খারাপ লাগে। ভুমা সাহস জুড়িয়ে ক্লাস করে। ক্লাস শেষে হাসিতাকে কল দিয়ে জিজ্ঞেস করে সে কোথায়। হাসিতা বলে সে একটা জরুরি কাজে বাসায় চলে গেছে। ভুমা কল কেটে আর কাউকে না পেয়ে প্রফেসরকে অনুরোধ করে যেন তাকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়, কারণ তার একা একা যেতে অনেক ভয় হচ্ছে। প্রফেসর কারণ জিজ্ঞেস করলেও ভুমা কিছুই বলে না। প্রফেসর ভুমার সাথে হাঁটা শুরু করে কিন্তু ভুমার ভয় কোনোভাবেই কাটে না। না জানি ভিকি কখন কোন দিক থেকে এসে হামলা করে বসবে। উমেশ ক্যান্টিনে বসা। ভিকি আর বাকিরা হাতে মুখে রং নিয়ে এতগুলো রঙের কৌটা আর ব্রাশ নিয়ে এসে বসে। উমেশ জিজ্ঞেস করে কাজ কি হয়ে গেছে? একজন বলে, হ্যাঁ, তুই কেন যাসনি? 2 দিন ধরে না খেয়ে থাকায় ভিকিকে সবাই অনেক বলে কয়ে খাওয়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে প্রিন্সিপাল সুধি ভুমাকে জিজ্ঞেস করে, আজ তো তোমাদের বিদায় অনুষ্ঠান, কাল তোমরা যার যার বাসায় চলে যাবে, এরপর ফাইনাল, তুমি কি বাসায় যাচ্ছ? বাসার কথা শুনতেই ভুমা থমকে দাঁড়ায়, কারণ তার বাবা তো তার কল রিসিভই করছে না। তাহলে সে বাসায় যাবে কিভাবে? প্রিন্সিপাল ভুমার এমন দুবিধার কথা শুনে জিজ্ঞেস করে, তুমি কি আদেও ফাইনাল এক্সাম দিবে? ভুমা অনেক ভেবে বলে, হ্যাঁ দিব। ভিকি তখন ভুমার প্রতি তীব্র ঘৃণা নিয়ে বলে, ভুল তো আমারই ছিল, আমি ওর মতো একটা মেয়ের জন্য পাগল হয়ে তোদের সবাইকে ভুলে গিয়েছিলাম। সবাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোর উপর এমন দেবদাস মার্কা চেহারা মানায় না, তুই সবসময় হাসি খুশি থাকবি। ভিকি কিছুটা স্বাভাবিক হলে তার বন্ধু উমেশ বলে, যা হয়েছে তা ভুলে যা, মেয়েটাকে তো তুই ভালোবাসিস তাই না, তাই ওকে ওর মতো থাকতে দে, ওর খুশি দিয়ে তো তোর খুশি হওয়া উচিত, খামোখা ঝামেলাটা আর বাড়াস না। এই কথা শোনা মাত্রই ভিকির ভেতরের সাইকোটা জেগে যায়। সে প্রচন্ড রেগে উমেশের দিকে তাকায়। প্রিন্সিপাল ভুমাকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেওয়ার পথে লক্ষ্য করে ভুমা আশেপাশে কারো কথা শুনলেই ভয় কেঁপে উঠছে। তাই সে ভুমাকে বলে, আমি জানি না তুমি কাকে এত ভয় পাচ্ছ, তবে এই ভয়কে তোমার জীবনে এতটা জায়গা দিও না যে আজীবন সেটাকেই বই নিতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলো। মনে রাখবে নিজেকে ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ক্যান্টিনে ভিকি রাগে ফুসতে ফুসতে উমেশের মুখের উপরে গরম নুডলস ছুঁড়ে মারে। যন্ত্রণায় ছটফট করতে করতে উমেশ উঠে গেলে সবাই ভিকিকে থামাতে তাকে চেপে ধরে। উমেশের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। সে প্রচন্ড রেগে বলে, আসল সত্য তো এটাই, তুই ভুমাকে কোনোদিনই ভালোবাসিসনি, তুই ভালোবেসেছিস ভুমার মতো মেয়েকে, যে সবসময় তোর মায়ের মতো নিয়ন্ত্রণে থাকবে। আর যখন তুই বুঝতে পারলি তুই ওকে আর নিয়ন্ত্রণ করতে পারবি না, তখন তোর আসল রূপ দেখাতে শুরু করেছিস। তুই আসলে আমাদের কাউকেই বন্ধু ভাবিস না, তুই আমাদের সাথে এই জন্যই ঘুরিস কারণ আমরা তোর সব হাতে হা মিলাই আর তোকে হিরোর মতো মনে করাই, না হলে তুই আমাদের সাথেও মিশতি না। তুই আসলে একটা সাইকো যে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। ভিকি রাগে গোঙাতে থাকে। উমেশ রেগে সেখান থেকে চলে যায়। ভুমা বেশ ভয়ে ভয়ে হোস্টেলের গেটে ঢুকতেই লক্ষ্য করে সবাই তার দিকে কেমন অদ্ভুত ভাবে যেন তাকাচ্ছে। ভুমা কিছুই বুঝতে পারে না। সিঁড়ি বেয়ে রুমের সামনে আসতেই সবাইকে তার রুমের সামনে ভিড় জমিয়ে ছবি তুলতে দেখে তার হৃদয় থক থক করে ওঠে। একজন ভুমাকে দেখে বাকিদেরকে ভুমার কথা বলতেই সবাই ভুমার দিকে এমন ভাবে তাকায় যেন সে কোনো এলিয়েন। ভুমা হতবাক হয়ে তার রুমের দরজার সামনে আসতেই দেখে ভুমার ছবি দিয়ে উপরে তার ফোন নম্বর লেখা। তাকে রীতিমতো একটা বাজারের পণ্যের মতো দাম বসিয়ে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। ভুমা কেন? পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই এমন অপমান মেনে নেওয়া অসম্ভব। কষ্ট, যন্ত্রণা, তীব্র অপমান আর লজ্জা সব অনুভূতি মিলে ভুমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সে ঠিক কিভাবে এই পরিস্থিতিকে সামলাবে বুঝতে না পেরে রুমে ঢুকে দরজা আটকে দেয়। কলেজের একদিকে সবাই যখন বিদায় অনুষ্ঠানের আনন্দে মত্ত, ভুমা তখন রুমের এক কোনায় বসে নিজেকে নিজেই জ্বর মারছে আর আজ নিজেকেই তার তীব্র
পুরো ঘৃণা হচ্ছে। সে তো আজীবন পড়ালেখা আর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ছিল, কেন জড়ালো ভিকির সাথে? এই সবকিছুর আফসোস তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। না পেয়েছে বাবার ভালোবাসা, আর না পেল ভিকির ভালোবাসা। পৃথিবীর সব পুরুষই যেন একই রকম। ভিকি তখন তার চামচাদেরকে নিয়ে প্রচন্ড রেগে এগোতে থাকে। ভুমা আচমকায় লক্ষ্য করে কে যেন দরজায় ফেনা ফেনা পানি ঢালছে। সে ভয়ে রীতিমতো কুঁকড়ে যায়। না জানি এই সাইকো ভিকি তাকে মারার জন্য এসব করছে না তো। ভয়ে দরজা খুলতেই দেখে দুর্গা দাঁড়ানো। দুর্গা বলে, আমি তো দরজা পরিষ্কার করতে এসেছি। পুরো দুনিয়া যখন আপনার বিপরীতে চলে যায় আর একটা মাত্র মানুষ শুধু আপনার কষ্ট বুঝে আপনার পাশে দাঁড়ায়, তখন আপনার ঠিক কেমন লাগবে? দুর্গাকে দেখেও ভুমারও ঠিক তেমনই লাগে। সে দুর্গাকে শক্ত করে জড়িয়ে পাগলের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। নিজেকে আর সামলাতে না পেরে মেঝেতেই বসে পড়ে। দুর্গা বলে, তোমার যত কষ্ট আছে কান্না করে বের করে দাও, এতে তোমার কোনো দোষ নেই, সব ঠিক হয়ে যাবে। অনেক কান্নাকাটির পর ভুমা নিজেকে কিছুটা শান্ত করে প্রচন্ড রেগে দরজার দিকে তাকিয়ে হঠাৎই উঠে নিজের যত শক্তি আছে তা দিয়ে ঘষে ঘষে দরজা পরিষ্কার করে, আর দুর্গা তাকে সাহায্য করতে থাকে। ভিকিকে তার বন্ধু দরজা দেখার পর ভুমার আতঙ্কে ভরা মুখের ভিডিও দেখালে নির্দয় নিষ্ঠুর ভিকির এতেও মন ভরে না। তাই সে নিজেকেই প্রতিজ্ঞা করে ভুমাকে সে এতটা কষ্ট, অপমান আর লজ্জা দিবে যে ভুমা ফাইনাল এক্সাম না দিয়ে কলেজ ছেড়ে পালাবে। এর পরেও সে ভুমাকে ছাড়বে না। যতদিন ভুমা বেঁচে থাকবে তার জীবনকে একদম জাহান্নাম বানিয়ে দিবে। এটাই হলো ভিকির মতো মানুষের বৈশিষ্ট্য। এদের নিয়ন্ত্রণে থাকলে সব ঠিক, কিন্তু নিজের মতো বাঁচতে চাইলে এরা সেই মানুষটার জীবন একদম বিষিয়ে তোলে। দরজা পরিষ্কার করে ক্লান্ত হয়ে ভুমা রুমে এসে বসলে দুর্গা তাকে শান্ত হয়ে বসতে বলে তার জন্য পানি আনতে চায়। ভুমার হঠাৎ নজর পড়ে টেবিলের উপরে রাখা কাটারের দিকে। সে ধীরে ধীরে উঠে কাটারের দিকে হাত বাড়াতেই বাবার ছবি দেখে নিজেকে সামলে বাবাকে কল দেয়। মনে মনে একটা দুয়াই করে যেন বাবা তার কলটা রিসিভ করে। বাবা প্রচন্ড রেগে কল রিসিভ করতে ভুমা কান্না করতে করতে বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, বাবা আমার কিচ্ছু লাগবে না, শুধু একবার আমাকে বাসায় আসতে দাও। বাবা রেগে বলে, কেন? তোমার এই বয়ফ্রেন্ডের কাছে যাও। তুমি যে একটা বয়ফ্রেন্ডের জন্য তো মরে যাচ্ছ, তা আগে বললেই পারতে। তার জন্য মিথ্যা বলে কলেজ হোস্টেলে যাওয়ার কি দরকার ছিল? একবারেই বিয়ে করিয়ে দিতাম। তুমি যে এমন চরিত্রহীন একটা মেয়ে হবে সেটা জানলে তোমার জন্য 22 বছর নষ্ট করতাম না। তোমার মায়ের জায়গায় তুমি মারা গেলেই খুব ভালো হতো। বাবার এই একটা কথায় ভুমার ছোটবেলার সব ট্রমা মনে পড়ে যায়। তার পুরো অস্তিত্বটাই যেন আজ প্রশ্নের মুখোমুখি হয়। আর এটাই মনে হয় দুনিয়ার কেউ যেন চায় না সে বেঁচে থাকুক, কেউ তাকে ভালোবাসে না, কারণ সে একটা মেয়ে। তার জন্মই হয়েছে পুরুষের কর্তৃত্বে থাকতে। এই দুই বিষাক্ত মানসিকতার পুরুষের যন্ত্রণায় ত্যক্ত বিরক্ত হয়ে নিজের সব কষ্ট রাগ বের করতে সে গলা ফাটিয়ে জোরে এক চিৎকার দেয়। প্রচন্ড রেগে মোবাইল দেওয়ালে আছড়ে ভাঙে। এই বিধ্বস্ত অবস্থাতেই চলে আসে ফেয়ারওয়েলের পার্টিতে। তাকে এখানে এভাবে দেখে কলেজের সবার চোখ রীতিমতো কপালে উঠে যায়। ভিকির সব বন্ধুরা ভয়ে তার কাছে ঘেঁষার সাহসও পায় না। সবাই তার পিছু পিছু আসতে থাকে। ভুমা প্রচন্ড রেগে স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়াতেই ভিকি তাকে দেখে হতবাক হয়ে তাকায়। সে আশাও করেনি যে ভুমা এতটা সাহস দেখাবে। চোখের উপর ফ্ল্যাশের আলো পড়তেই ভুমা পেছনের ছেলে থেকে গিটার কেড়ে নিয়ে ফ্ল্যাশ লাইট এক বাড়ি দিয়ে ভেঙে ফেলে। তার এই রূপ দেখে সবাই একদম চুপ হয়ে যায়। ভুমা আজ ভুলে যায় লোকে কি বলবে। সে চিৎকার করে বলে, আমি ম্যাথ ডিপার্টমেন্টের ভিকিকে ভালোবেসেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। আমাদের মধ্যে যা হয়েছিল তা ছিল একান্তই ব্যক্তিগত। এরপর আমি তার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু ভিকির তা সহ্য হয়নি। তাই আমাকে দমাতে, ভয় দেখাতে সে পুরো কলেজকে সব জানিয়ে দিয়েছে। নে ভিকি, তোর আর কিছুই বলতে হলো না, আমি সব বলে দিয়েছি। এবার তো তোর আমাকে বদনাম করার জন্য আর ষড়যন্ত্র করতে হবে না। তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি, আগে আমার সম্মানের কথা ভাবতি, নাকি আমাকে বাজে মেয়ে প্রমাণ করার জন্য এসব করে বেড়াতি। আমাকে ভয় দেখাচ্ছিলি না আমার বিয়েতে এসে আমাদের ছবি দেখিয়ে অপমান করবি। আজ তুই শুনে রাখ, আমি বিয়ে করলে এমন কাউকেই বিয়ে করব যে আমাকে বুঝবে এবং আমি তাকে সব সত্য বলার পরও আমাকে সত্যিকারের ভালোবাসবে। আর এমন কাউকে না পেলে কোনোদিন বিয়েই করব না, কিন্তু তোকে দেখিয়ে পুরো জীবন খুশিতে কাটাবো। এবার বল তুই কি করবি? ভুমার এতটা আত্মবিশ্বাস আর পুরো দুনিয়ার সাথে লড়াই করার সাহস দেখে দুর্গা আর উমেশ দুজনেই অনেক খুশি হয়ে যায়। ভিড়ের মধ্যে থেকে একজন ভুমাকে গালি দিতেই ভুমা চিৎকার করে বলে, তোদের কারো কথায় আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার নিজেকে ভালোবাসি। বলেই প্রচন্ড রেগে গিটার নিয়ে ভিকিকে মারতে গিয়েও গিটার ফেলে বলে, তোকে আর কি মারবো, পুরো কলেজের সামনে তোর হিরোগিরির পেছনের আসল রূপ তো উন্মোচন করেই দিয়েছি, বলেই চলে যায়। এসবের পর ভুমা কলেজ থেকে পালিয়ে যায়নি, বরং ফাইনাল পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে শহরের বড় এক কোম্পানির পাবলিক রিলেশনের হেড পোস্টে জব নেয়। 2 বছর পর নিজের কামাই করার টাকায় গাড়ি কেনে। বাবা তার সাথে দুর্ব্যবহার করলেও ভুমা তাকে সময়
সময় সময়ে ডক্টর চেক আপ করিয়ে তার যত্ন নিয়ে নিজের দায়িত্ব ঠিকই পালন করেছে। তবে এখন সে বাবার কথা শোনে না, বাবাকে তার কথা শোনাতে বাধ্য করে। কয়েক বছর পর তার প্রমোশন হয়, স্যালারি বেড়ে যায়, আর ভুমা নতুন নতুন দেশ ঘুরে তার জীবনকে পূর্ণ উদ্যমে উপভোগ করতে শুরু করে। এত ব্যস্ততার মাঝে তার বেস্ট ফ্রেন্ড দুর্গাকে তার জীবনের আপডেট জানাতে কখনোই ভোলে না। কলেজ থেকে বের হওয়ার 3 বছর পর অবসর সময় তার ছোটবেলার স্বপ্ন ছোট বাচ্চাদের জন্য তার প্রথম বই লেখা শুরু করে, নাম ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার। তবে ভুমা এখনো তার মনের মতো সঙ্গী পায়নি, হয়তো সঠিক সময় হলেই তাকে পেয়েও যাবে। ভুমা এটাই শিখিয়ে গেল যে জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য লড়াই করতে হবে। আর যদি তুমি নিজেকেই ভুলে অবহেলা অবমাননা করো তাহলে দুনিয়া তোমাকে পিষে ফেলবে। তাই আজ থেকে নিজেকে আগে ভালোবাসুন, কারণ আপনি নিজেকে ভালোবাসতে না পারলে কখনোই আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখতে পারবেন না। এটাই কিন্তু বাস্তবতা। আর আপনার জীবনে আপনি ঠিক কি করতে চাচ্ছেন এই সিদ্ধান্তটা সবসময় আপনারই হওয়া উচিত, না হলে ভবিষ্যতে আফসোস তো অবশ্যই হবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।